নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস অপরাজিত, আজকের তৃতীয় পর্ব। প্রথম কয়েক মাস কাটিয়া গেল। স্কুল কম্পাউন্ডের সেই পাতাবাহার ও চীনা জবার ঝোপটা অপুর বড় প্রিয় হইয়া উঠিয়াছিল। সে রবিবারের শান্ত দুপুরে রৌদ্রে পিঠ দিয়া শুকনা পাতার রাশির মধ্যে বসিয়া বসিয়া বই পড়ে। ক্লাসের বই পড়িতে তাহার ভালো লাগে না। সেসব বইয়ের গল্পগুলি সে মাসখানেকের মধ্যেই পড়িয়া শেষ করিয়াছে। কিন্তু মুশকিল এই যে স্কুল লাইব্রেরিতে ইংরেজি বই বেশি। যে বইগুলার বাথায় চিত্তাকর্ষক ছবি বেশি, সেগুলা সবই ইংরেজি। ইংরেজি সে ভালো বুঝিতে পারে না, কেবল ছবির তলাকার বর্ণনাটা বোঝে মাত্র। একদিন হেডমাস্টারের অফিসে তাহার ডাক পড়িল। হেডমাস্টার ডাকিতেছেন শুনিয়া তাহার প্রাণ উড়িয়া গেল। ভয়ে ভয়ে অফিস ঘরের দুয়ারের কাছে গিয়া দেখিল আর একজন সাহেবী পোশাক পরা ভদ্রলোক ঘরের মধ্যে বসিয়া আছেন। হেডমাস্টারের ইঙ্গিতে সে ঘরে ঢুকিয়া দুজনের সামনে গিয়া দাঁড়াইল। ভদ্রলোকটি ইংরেজিতে তাহার নাম জিজ্ঞাসা করিলেন ও সামনের একখানা পাতার উপর ঝুঁকিয়া পড়িয়া কি দেখিয়া লইয়া একখানি ইংরেজি বই তাহার হাতে দিয়া ইংরেজিতে বলিলেন, এই বইখানা তুমি পড়তে নিয়েছিলে? অপু দেখিল বইখানা দ্য ওয়ার্ল্ড অফ লি। মাসখানেক আগে লাইব্রেরি হইতে পড়িবার জন্য সে লইয়াছিল। সবটা ভালো বুঝিতে পারে নাই। সে কম্পিত কণ্ঠে বলিল, ইয়েস। হেডমাস্টার গর্জন করিয়া বলিলেন, ইয়েস স্যার। অপুর পা কাঁপিতেছিল, জিভ শুকাইয়া আসিতেছিল। থতমত খাইয়া বলিল, ইয়েস স্যার। ভদ্রলোকটি পুনরায় ইংরেজিতে বলিলেন, স্লেজ কাকে বলে? অপু ইহার আগে কখনো ইংরেজি বলিতে অভ্যাস করে নাই। ভাবিয়া ভাবিয়া ইংরেজিতে বানাইয়া বলিল, এক ধরনের গাড়ি, কুকুরে টানে। বরফের ওপর দিয়া যাওয়ার কথাটা মনে আসিলেও হঠাৎ সে ইংরেজি করিতে পারিল না। অন্য গাড়ির সঙ্গে স্লেজের পার্থক্য কি? অপু প্রথমে বলিল, স্লেজ হ্যাজ। তারপরে তাহার মনে পড়িল আর্টিকেল সংক্রান্ত কোনো গোলযোগ এখানে উঠিতে পারে। এ বা দি কোনটা বলিতে হইবে তাড়াতাড়ির মাথায় ভাবিবার সময় না পাইয়া সোজাসুজি বহু বচনে বলিল, স্লেজেস হ্যাভ নো হুইলস। অরোরা বোরিয়ালিস কাহাকে বলে? অপুর চোখ মুখ উজ্জ্বল দেখাইল। মাত্র দিন কতক আগে সত্যেনবাবুর কি একখানা ইংরেজি বইতে সে ইহার ছবি দেখিয়াছিল। সে জায়গাটা পড়িয়া মানে না বুঝিলেও এই কথাটা খুব গালভরা বলিয়া সত্যেনবাবুর নিকট উচ্চারণ জানিয়া মুখস্থ করিয়া রাখিয়াছিল। তাড়াতাড়ি বলিল, অরোরা বোরিয়ালিস ইজ আ কাইন্ড অফ অ্যাটমসফেরিক ইলেকট্রিসিটি। ফিরিয়া আসিবার সময় শুনিল আগন্তুক ভদ্রলোকটি বলিতেছেন, আনইউজুয়াল ফর এ বয় অফ 4th ক্লাস। কি নাম বললেন? আ স্ট্রাইকিংলি হ্যান্ডসাম বয়। বেশ বেশ। অপু পরে জানিয়েছিল তিনি স্কুল বিভাগের বড় ইন্সপেক্টর। না বলিয়া হঠাৎ স্কুল দেখিতে আসিয়াছিলেন। পরে সে রমাপতির ঘরে আগ বুঝিতে যায়। রমাপতি অবস্থাপন্ন ঘরের ছেলে। নিজের সিট বেশ সাজাইয়া রাখিয়াছে। টেবিলের ওপর পাথরের দোয়াতদানি, নতুন নিপ পরানো কলমগুলি সাপ করিয়া গুছাইয়া রাখিয়াছে। বিছানাটি ধবধবে, বালিশের ওপর তোয়ালে। অপুর সঙ্গে পড়াশোনার কথাবার্তা মিটিবার পর সে বলিল, এবার তোমায় সরস্বতী পুজোতে ছোট ছেলেদের লিডার হতে হবে। আর তো বেশি দেরিও নেই, এখন থেকেই চাঁদা আদায়ের কাজে বেরোনো চাই। উঠিবার সময় ভাবিল, রমাপতিদার মতো এইরকম একটা দোয়াতদানি হয় আমার। চমৎকার ফুল কাটা, লিখে আরাম আছে। হ্যাঁ, চাঁদা চাইতে যাব বই কি, ওসব হবে না আমায় দিয়ে। আসল কথা, সে বেজায় মুখ চোরা, কাহারও সহিত কথা বলিতে পারিবে না।
সে নিজের ঘরে ঢুকিয়া দেখিল দেবব্রত সমীরের টেবিলে মাথা রাখিয়া চুপ করিয়া শুইয়া আছে। অপু বলিল, কি দেবু, বাড়ি যাওনি আজ? দেবব্রত মাথা না তুলিয়াই বলিল, দেখুন না কাণ্ড সেকেন্ড মাস্টারের, ছুটি দিলে না। ও শনিবারে বাড়ি যায়নি, আপনি তো জানেন অপূর্বদা। বললে তুমি ফি শনিবারে বাড়ি যাও, তোমার ছুটি হবে না। দেবব্রতর জন্য অপুর মনে বড় কষ্ট হইল। বাড়ির জন্য তাহার মনটা সারা সপ্তাহ ধরিয়া কীরকম তৃষিত থাকে অপু সে সন্ধান রাখে। মনে ভাবিল, ওরই ওপর সুপারিনটেন্ডেন্টের যত কড়াকড়ি, থাকতে পারে না, ছেলে মানুষ, আচ্ছা লোক। অপু বলিল, রমাপতি যাকে দিয়ে আমি একবার বিধুবাবুকে বলাবো। দেবব্রত ম্লান হাসিয়া বলিল, কাকে বলাবেন? তিনি আছেন বুঝি? মেয়ের জন্যে নিধে বেয়ারাকে দিয়ে বাজার থেকে কমলা লেবু আনালেন, কপি আনালেন। তিনি বাড়ি চলে গিয়েছেন কোন কালে, সে দুটো ট্রেনে। আর এখন বলেই বা কী হবে, আমাদের লাইনের গাড়িও তো চলে গিয়েছে, আজ আর গাড়ি নেই। অপু তাহাকে ভুলাইবার জন্য বলিল, এসো একটা খেলা করা যাক। তুমি হও চোর, একখানা বই চুরি করে লুকিয়ে থাকো, আমি ডিটেকটিভ হব, তোমাকে ঠিক খুঁজে বার করব। কিংবা ওইটা যেন একটা নকশা, তুমি ব্যাগের মধ্যে লুকিয়ে নিয়ে পালাবে, আমি তোমাকে খুঁজে বার করব। পড়নি নিহিলিস্ট রহস্য? চমৎকার বই। ও কিসে কাণ্ড, প্রতুলের কাছে আছে, চেয়ে দেব। দেবব্রতের খেলাধুলা ভালো লাগিতেছিল না, তবুও অপুর কথার কোনো প্রতিবাদ না করিয়া মাথা তুলিয়া বসিল। বলিল, আমি লাইব্রেরির ওই কোণটায় গিয়ে লুকিয়ে থাকব? লুকিয়ে থাকতে হবে না, এই কাগজখানা একটা দরকারি নকশা, তুমি পকেটের মধ্যে নিয়ে যেন রেলগাড়িতে যাচ্ছ, আমি বার করে দেখে নেব, তুমি পিস্তল বার করে গুলি করতে আসবে। দেবব্রতকে লইয়া খেলা জমিল না। একে সে নিহিলিস্ট রহস্য পড়ে নাই, তাহার ওপর তাহার মন খারাপ। নূতন ধরনের যুদ্ধজাহাজের নকশাখানা সে বিনা বাধায় ও এত সহজে বিপক্ষের গুপ্তচরকে চুরি করিতে দিল যে তাহাকে এসব কার্যে নিযুক্ত করিলে রুশীয় সম্রাটকে পতনের অপেক্ষায় 1917 সালের বলশেবিক বিদ্রোহের মুখ চাইয়া বসিয়া থাকিতে হইত না। বেলা প্রায় পড়িয়া আসিয়াছে। বোর্ডিংয়ের পিছনে দেওয়ানি আদালতের কম্পাউন্ডে অর্থী প্রত্যার্থীর ভিড় কমিয়া গিয়াছে। দেবব্রত জানালার দিকে চাহিয়া বলিল, ক্লক টাওয়ারের ঘড়িতে কটা বেজেছে দেখুন না একবার। কাউকে বলবেন না অপূর্বদা, আমি এক্ষুনি বাড়ি যাব। অপু বিস্ময়ের সুরে বলিল, এখন যাবে কিসে? এই যে বললে ট্রেন নেই। দেবব্রত সুর নিচু করিয়া বলিল, 11 মাইল তো রাস্তা মোটে, হেঁটে যাব, একটু রাত যদি হয়ে পড়ে জ্যোৎস্না আছে, বেশ যাওয়া যাবে। 11 মাইল রাস্তা এখন এই পড়ন্ত বেলায় হেঁটে যেতে যেতে কত রাত হবে জানো? রাস্তা কখনো হেঁটেছ তুমি? তাছাড়া না বলে যাওয়া, যদি কেউ টের পায়। কিন্তু দেবব্রতকে নিবৃত্ত করা গেল না। সে কখনো রাস্তা হাঁটে নাই তাহা ঠিক, রাত্রি হইবে তাহা ঠিক, বিধুবাবুর কানে কথাটা উঠিলে বিপদ আছে সবই ঠিক, কিন্তু বাড়ি সে যাইবেই, সে কিছুতেই থাকিতে পারিবে না, যাহা ঘটে ঘটিবে। অবশেষে অপু বলিল, তাহলে আমিও তোমার সঙ্গে যাই। দেবব্রত বলিল, তাহলে সবাই টের পেয়ে যাবে আপনি 3-4 মাস বোর্ডিং ছেড়ে কোথাও যাননি, খাবার ঘরে না দেখতে পেলে সবাই জানতে পারবে। দেবব্রত চলিয়া গেলে অপু কাহারও নিকট সে কথা বলিল না বটে, কিন্তু পরদিন সকালে খাওয়ার ঘরে দেখা গেল দেবব্রতের অনুপস্থিতি অনেকে লক্ষ্য করিয়াছে। রবিবার বৈকালে সমীর আসিলে তাহাকে সে কথাটা বলিল। পরদিন সোমবার দেবব্রত সকলের সম্মুখে কি করিয়া বোর্ডিংয়ের কম্পাউন্ডে ঢুকিবে বা ধরা পড়িলে কৃতকার্যের কি কৈফিয়ত দিবে, এই লইয়াই দুজনে অনেক রাত পর্যন্ত আলোচনা করিল। কিন্তু সকালে উঠিয়া দেবব্রতকে সমীরের বিছানায় শুইয়া ঘুমাইতে দেখিয়া সে দস্তুর মতো অবাক হইয়া গেল। সমীর বাহিরে মুখ ধুইতে গিয়াছিল। আসিলে জানা গেল যে কাল অনেক রাত্রে দেবব্রত আসিয়া জানালায় শব্দ করিতে থাকে, পাছে কেউ টের পায়, এজন্য পিছনের জানালার খোলা গড়াদেটা তুলিয়া সমীর তাহাকে ঘরে ঢুকাইয়া লইয়াছে।
অপু আগ্রহের সঙ্গে গল্প শুনিতে বসিল। কখন সে বাড়ি পৌঁছিল, রাত কত হইয়াছিল, তাহার মা তখন কি করিতেছিলেন, ইত্যাদি। রাত অনেক হইয়াছিল। বাড়িতে রাতের খাওয়া প্রায় শেষ হয়। তাহার মা ছোট ভাইকে প্রদীপ ধরিয়া রান্নাঘর হইতে বড় ঘরের রোয়াকে পৌঁছাইয়া দিতেছেন এমন সময়। অপু কতদিন নিজে বাড়ি যায় নাই, মাকে কতদিন সে দেখে নাই। ইহার মতো হাঁটিয়া যাতায়াতের পথ হইলে এতদিনে কতবার যাইত। রেলগাড়ি, গহনার নৌকা, আবার খানিকটা হাঁটা পথ। যাতায়াতে 1.5 টাকা খরচ, তাহার 1 মাসের জল খাবার। কোথায় পাইবে 1.5 টাকা, যে প্রতি শনিবার তো দূরের কথা, মাসে অন্তত একবারও বাড়ি যাইবে। জল খাবারের পয়সা বাঁচাইয়া আনা আষ্টেক পয়সা হইয়াছে। আর 1 টাকা হইলেই বাড়ি। হয়তো 1 টাকা জমিতে জমিতে গরমের ছুটি বা আসিয়া যাইবে, কে জানে। পরদিন স্কুলে হই হই ব্যাপার। দেবব্রত যে লুকাইয়া কাহাকেও না বলিয়া বাড়ি চলিয়া গিয়াছিল এবং রবিবার রাত্রে লুকাইয়া বোর্ডিংয়ে ঢুকিয়াছে, সে কথা কি করিয়া প্রকাশ হইয়া গিয়াছে। বিধুবাবু সুপারিনটেন্ডেন্ট সে কথা হেডমাস্টারের কানে তুলিয়াছেন। ব্যাপারের গুরুত্ব বুঝিয়া সমীরের প্রাণ ভয়ে উড়িয়া গেল। সেই যে জানালার ভাঙা গড়াদে খুলিয়া দেবব্রতকে তাহাদের ঘরে ঢুকাইয়া লইয়াছে, সে কথা হেডমাস্টার জানিতে পারিলে কি আর রক্ষা থাকিবে? সমীর রমাপতির ঘরে গিয়া অবস্থাটা বুঝিয়া আসিল। দেবব্রত নিজেই সব স্বীকার করিয়াছে, সাক্ষ্য প্রমাণের প্রয়োজন হয় নাই। কিন্তু সমীরের জানালা খুলিয়া দেওয়ার কথা কিছুই বলে নাই। বলিয়াছে সে সোমবার খুব ভোরে চুপি চুপি লুকাইয়া বোর্ডিংয়ে ঢুকিয়াছে, কেহ টের পায় নাই। স্কুল বসিলে ক্লাসে ক্লাসে হেডমাস্টারের সার্কুলার গেল যে টিফিনের সময় স্কুলের হলে দেবব্রতকে বেত মারা হইবে। সকল ছাত্র ও টিচারদের সে সময় সেখানে উপস্থিত থাকা চাই। সমীর গিয়া রমাপতিকে বলিল, আপনি একবার বলুন না রমাপতিদা হেডমাস্টারকে, ও ছেলে মানুষ, থাকতে পারে না বাড়ি না গিয়ে। আপনি তো জানেন ও কী রকম হোমসিক। মিথ্যে মিথ্যে ওকে 3 শনিবার ছুটি দিলে না সেকেন্ড মাস্টার, ওর কি দোষ? ওপর ক্লাসের ছাত্রদের ডেপুটেশনকে হেডমাস্টার হাঁকাইয়া দিলেন। টিফিনের সময় সকলে হলে একত্র হইলে দেবব্রতকে আনা হইল। ভয়ে তাহার মুখ শুকাইয়া ছোট হইয়া গিয়াছে। হেডমাস্টার বজ্র গম্ভীর স্বরে ঘোষণা করিলেন যে এই প্রথম অপরাধ বলিয়া তিনি শুধু বেত মারিয়াই ছাড়িয়া দিতেছেন, নতুবা স্কুল হইতে তাড়াইয়া দিতেন। রীতিমতো বেত চলিল। কয়েক ঘাপ বেত খাইবার পরেই দেবব্রত চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল। হেডমাস্টার গর্জন করিয়া বলিলেন, চুপ, বেন্ড দিস ওয়ে, বেন্ড। মার দেখিয়া বিশেষ করিয়া দেবব্রতের কান্নায় অপুর চোখে জল আসিয়া গেল। মনে পড়িল লীলাদের বাড়ি এই রকম মার একদিন সেও খাইয়াছিল বড়বাবুর কাছে, সেও বিনা দোষে। অপু উঠিয়া বারান্দায় গেল। ফিরিয়া আসিতে সমীর ধমক দিয়া চুপি চুপি বলিল, তুই ওরকম কাঁদছিস কেন অপূর্ব? থাম না, হেডমাস্টার বকবে। সরস্বতী পূজার সময় তাহার 8 আনা চাঁদা ধরাতে অপু বড় বিপদে পড়িল। মাসের শেষ, হাতেও পয়সা তেমন নাই, অথচ সে মুখে কাহাকেও না বলিতে পারে না। সরস্বতী পূজার চাঁদা দিয়া হাত একেবারে খালি হইয়া গেল। বৈকালে সমীর জিজ্ঞাসা করিল, খাবার খেতে গেলি না অপূর্ব? সে হাসিয়া ঘাড় নাড়িল। সমীর তাহার সব খবর রাখে, বলিল, আমি বরাবর দেখে আসছি অপূর্ব, হাতের পয়সা ভারী বেআন্দাজি খরচ করিস তুই। বুঝে সুঝে চললে এরকম হয় না। 8 আনা চাঁদা কে দিতে বলেছে? অপু হাসি মুখে বলিল, আচ্ছা আচ্ছা, যা, তোকে আর শেখাতে হবে না, বাড়ি আমার গুরু ঠাকুর। সমীর বলিল, না হাসি নয়, সত্যি কথা বলছি। আর এই ননি, ভুলো, রাসবিহারী ওদের ওরকম বাজারে নিয়ে গিয়ে খাবার খাওয়াস কেন? অপু তাচ্ছিলের ভঙ্গিতে বলিল, যা, বকিস নে, ওরা ধরে খাওয়াবার জন্যে, তা করব কি? সমীর রাগ করিয়া বলিল, খাওয়াতে বললেই অমনি খাওয়াতে হবে? ওরাও দুষ্টুর ধারী, তোকে পেয়েছে ওই রকম, তাই।
অন্য কারুর কাছে তো কই ঘেঁষে না। আড়ালে তোকে বোকা বলে, তা জানিস? হ্যাঁ, বলে বই কি। আমার মিথ্যে কথা বলে লাভ? সেদিন মনিদার ঘরে তোর কথা হচ্ছিল, ওই বদমাইশ রাসবিহারীটা বলছিল ফাঁকি দিয়ে খেয়ে নেয়। আর ওসব কলার লজেন জুস কিনে এনে বিলিয়ে বাহাদুরি করতে কে বলেছে তোকে? সমীর নিতান্ত মিথ্যা বলে নাই। জীবনে এই প্রথম নিজের খরচপত্র অপুকে নিজে বুঝিয়া করিতে হইতেছে। ইহার পূর্বে কখনো পয়সা করি নিজের হাতের মধ্যে পাইয়া নাড়াচাড়া করে নাই। কাজেই সে টাকা পয়সার ওজন বুঝিতে পারে না। স্কলারশিপের টাকা হইতে বোর্ডিংয়ের খরচ মিটাইয়া টাকা 2 হাত খরচের জন্য বাঁচে। এই 1.5 টাকা 2 টাকাকে সে টাকার হিসাবে না দেখিয়া পয়সার হিসাবে দেখিয়া থাকে। ইতিপূর্বে কখনো 8টা পয়সা একত্র হাতের মধ্যে পায় নাই। 120টা পয়সা তাহার কাছে কুবেরের ধনভাণ্ডারের সমান অসীম মনে হয়। মাসের প্রথমে ঠিক রাখিতে না পারিয়া সে দরাজ হাতে খরচ করে, বাঁধানো খাতা কেনে, কালি কেনে, খাবার খায়। প্রায় 2-4 জন ছেলে আসিয়া ধরে তাহাদিগকে খাওয়াইতে হইবে। তাহার খুব প্রশংসা করে, পড়াশোনার তারিফ করে। অপু মনে মনে অত্যন্ত গর্ব অনুভব করে, ভাবে সোজা ভালো ছেলে আমি, সবাই কি খাতির করে, তবুও তো মোটে 5 মাস এসেছি। মহা খুশির সহিত তাহাদিগকে বাজারে লইয়া গিয়া খাবার খাওয়ায়। ইহার উপর আবার কেহ কেহ ধার করিতে আসে। অপু কাহাকেও না বলিতে পারে না। এরূপ করিলে কুবেরের ভাণ্ডার আর কিছু বেশি দিন টিকিতে পারে বটে, কিন্তু 120টা পয়সা 10 দিনের মধ্যে নিঃশেষে উড়িয়া যায়। মাসের বাকি দিনগুলিতে কষ্ট ও টানাটানির সীমা থাকে না। 2-10টা পয়সা যে যাহা ধার লয়, মুখচোরা অপু কাহারও কাছে তাগাদা করিতে পারে না। প্রায়ই তাহা আর আদায় হয় না। সমীর ব্যাডমিন্টনের র্যাকেট হাতে বাহির হইয়া গেল। অপু ভাবিল, বলুক বোকা, আমি তো আর বোকা নই। পয়সা ধার নিয়েছে, কেন দেবে না? সবাই দেবে। পরে সে একখানা বই হাতে লইয়া তাহার প্রিয় গাছপালা ঘেরা সেই কোণটিতে বসিতে যায়। মনে পড়ে এতক্ষণ সেখানে ছায়া পড়িয়া গিয়াছে, চিনে জবা গাছে কচি কচি পাতা ধরিয়াছে। যাইবার সময় ভাবে, দেখি আর কটা লজেঞ্জুস আছে। পরে বোতল হইতে গোটা কতক বাহির করিয়া মুখে পুড়িয়া দেয়। ভাবে, আসছে মাসের টাকা পেলে ওই যে আনারসের একরকম আছে, তাই কিনে আনবো 1 শিশি। কি চমৎকার এগুলো খেতে। এ ধরনের ফলের আস্বাদযুক্ত লজেঞ্জুস সে আর কখনো খায় নাই। কম্পাউন্ডে নামিয়া লাইব্রেরির কোণটা দিয়া যাইতে যাইতে সে হঠাৎ অবাক হইয়া দাঁড়াইয়া গেল। একজন বেটে মতো লোক ইদারার কাছে দাঁড়াইয়া স্কুলের কেরানি ও বোর্ডিংয়ের বাজার সরকার গোপীনাথ দত্তের সঙ্গে আলাপ করিতেছে। তাহার বুকের ভিতরটা কেমন ছাত করিয়া উঠিল। সে কিসের টানে যেন লোকটার দিকে পায়ে পায়ে আগাইয়া গেল। লোকটা এবার তাহার দিকে মুখ ফিরাইয়াছে, হাতটা কেমন বাঁকাইয়া আছে। তখনই কথা শেষ করিয়া সে ইদারার পাড়ের গায়ে ঠেস দেওয়ানো ছাতাটা হাতে লইয়া কম্পাউন্ডের ফটক দিয়া বাহির হইয়া গেল। অপু খানিকক্ষণ একদৃষ্টে সেদিকে চাহিয়া রহিল। লোকটাকে দেখিতে অবিকল তাহার বাবার মতো। কতদিন সে বাবার মুখ দেখে নাই, আজ 4 বৎসর। উদ্গত চোখের জল চাপিয়া জবাতলায় গিয়া সে গাছের ছায়ায় চুপ করিয়া বসিল। অন্যমনস্কভাবে বইখানা সে উল্টাইয়া যায়। তাহার প্রিয় সেই 3 রঙা ছবিটা বাহির করিল। পাশের পৃষ্ঠার সেই পদ্যটা। স্বদেশ হইতে বহু দূরে, আত্মীয় স্বজন হইতে বহু দূরে, আলজেরিয়ার কর্কশ বন্ধুর জলহীন মরুপ্রান্তে একজন মুমূর্ষু তরুণ সৈনিক বালুসজ্জায় শায়িত। দেখিবার কেহ নাই, কেবল জনৈক সৈনিক বন্ধু পাশে হাঁটু গাড়িয়া বসিয়া মুখে চামড়ার বোতল হইতে একটু একটু জল দিতেছে। পৃথিবীর নিকট হইতে শেষ বিদায় লইবার সময় সম্মুখের এই অপরিচিত ধূসর উঁচু নিচু বালিয়াড়ি, পিছনের আকাশে সান্ধ্য সূর্য রক্তচ্ছটা, দূরে খর্জুর কুঞ্জ ও ঊর্ধ্বমুখ
উষ্ট্র শ্রেণীর দিকে চোখ রাখিয়া মুমূর্ষু সৈনিকটির কেবলই মনে পড়িতেছে বহু দূরে রাইন নদী তীরবর্তী তাহার জন্মপল্লীর কথা। তাহার মা আছেন সেখানে। বন্ধু, তুমি আমার মায়ের কাছে খবরটা পৌঁছাইয়া দিও, ভুলিও না। ফর মাই হোম ইজ ইন ডিস্টেন্ট বিঞ্জেন, ফেয়ার বিঞ্জেন অন দ্য রাইন। মাকে অপু দেখে নাই আজ 5 মাস। সে আর থাকিতে পারে না। বোর্ডিং তাহার ভালো লাগে না, স্কুল আর ভালো লাগে না। মাকে না দেখিয়া আর থাকা যায় না। এই সব সময়ে এই নির্জন অপরাহ্নগুলিতে নিশ্চিন্দিপুরের কথা কেমন করিয়া তাহার মনে পড়িয়া যায়। সেই একদিনের কথা মনে পড়ে। বাড়িতে পাশের পোড়ো ভিটার বনে অনেকগুলো ছাতারে পাখি কিচমিচ করিতেছিল। কি ভাবিয়া একটা ঢিল ছুঁড়িয়া মারিতেই দলের মধ্যে ছোট একটা পাখি ঘাড় মোচড়াইয়া টুপ করিয়া ঝোপের নিচে পড়িয়া গেল। বাকিগুলা উড়িয়া পলাইল। তাহার ঢিলে পাখি সত্য সত্য মরিবে ইহা সে ভাবে নাই। দৌড়িয়া গিয়া মহা আগ্রহে দিদিকে ডাকিল, ওরে দিদি, শিগগির আয় রে, দেখবি একটা জিনিস, ছুটে আয়। দুর্গা আসিয়া দেখিয়া বলিল, দেখি, দে দেখি আমার হাতে। পরে সে নিজের হাতে পাখিটিকে লইয়া কৌতূহলের সহিত নাড়িয়া চাড়িয়া দেখিল। ঘাড় ভাঙিয়া গিয়াছে, মুখ দিয়া রক্ত উঠিয়াছে। দুর্গার আঙুলে রক্ত লাগিয়া গেল। দুর্গা তিরস্কারের সুরে বলিল, আহা, কেন মারতে গেলি তুই? অপুর বিজয় গর্বে উৎফুল্ল মন একটু দমিয়া গেল। দুর্গা বলিল, আজ কি বার রে? সোমবার না? তুই তো বামুনের ছেলে। চল, তুই আর আমি একে নিয়ে গিয়ে গাঙ্গের ধারে পুড়িয়ে আসি, এর গতি হয়ে যাবে। তারপর দুর্গা কোথা হইতে একটা দেশলাই সংগ্রহ করিয়া আনিল। তেঁতুলতলার ঘাটের এক ঝোপের ধারে শুকনো পাতার আগুনে পাখিটাকে খানিক পুড়াইল। পরে আজ ঝলসানো পাখিটা নদীর জলে ফেলিয়া দিয়া সে ভক্তিভাবে বলিল, হরি বল হরি, হরি ঠাকুর ওর গতি করবেন, দেখিস। আহা, কি করে এই ঘাটটা থেতলে দিয়েছিলি? কখনো ওরকম করিস না আর। বনে জঙ্গলে উড়ে বেড়ায়, কারুর কিছু করে না, মারতে আছে, ছি। নদী হইতে অঞ্জলি ভরিয়া জল তুলিয়া দুর্গা চিতার জায়গাটা ধুইয়া দিল। সন্ধ্যার আগে বাড়ি ফিরিবার সময় কে জানে তাহারা কোন মুক্ত বিহঙ্গ আত্মার আশীর্বাদ লইয়া ফিরিয়াছিল। দেবব্রত আসিয়া ডাক দিতে অপুর নিশ্চিন্দিপুরের স্বপ্ন মিলাইয়া গেল। দেবব্রত বলিল, অপূর্বদা, এখানে বসে আছেন? আমি ঠিক ভেবেছি আপনি এখানেই আছেন। কি কথা ভাবছেন? মুখ ভার ভার। অপু হাসিয়া বলিল, ওহো, কিছু না, এসো বসো। কি, চলো দেখি রাসবিহারী কি করছে। দেবব্রত বলিল, না, যাবেন না অপূর্বদা। কেন ওদের সঙ্গে মেশেন? আপনার নামে লাগিয়েছে, ধোপার পয়সা দেয় না, পয়সা বাকি রাখে, এই সব। যাবেন না ওদের ওখানে। কে বলেছে এসব কথা? ওই ওরাই বলে। বিনোদ ধোপাকে শিখিয়ে দিচ্ছিল আপনার কাছে পয়সা বাকি না রাখতে। বলছিল ও আর দেবে না, 3 বারের পয়সা নাকি বাকি আছে। অপু বলিল, বারে, বেশ লোক তো সব। হাতে পয়সা ছিল না তাই দিইনি, এই সামনের মাসে প্রথমেই দিয়ে দেব। তা আবার ধোপাকে শিখিয়ে দেওয়া, আচ্ছা তো সব। দেবব্রত বলিল, আবার আপনি ওদের যান খাওয়াতে। আপনার সেই খাতাখানা নিয়ে ওই বদমাইশ হিমাংশুটা আজ কত ঠাট্টা তামাশা করছিল। ওদের দেখান কেন ওসব? অপূর্ব বলিল, এসব কথা আমি জানি নে। আমি লিখছিলাম, ননী মাধব এসে বলে ওটা কি, তাই একটুখানি পড়ে শোনালাম। কি 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 বলছিল? আপনাকে পাগল বলে, যত রাজ্যের গাছপালার কথা নাকি শুধু শুধু খাতায় লেখা, আবল তাবল শুধু তাতেই ভর্তি। ওরা তাই নিয়ে হাসে। আপনি চুপ করে এখানে মাঝে মাঝে এসে বসেন বলে কত কথা তুলেছে। অপুর রাগ হইল, একটু লজ্জাও হইল। ভাবিল, খাতাখানা না দেখালেই হতো সেদিন। দেখতে চাইলে তাই তো দেখালাম, নইলে আমি সেধে তো আর। মাঝে মাঝে তাহার মনে কেমন একটা অস্থিরতা আসে। এসব দিনে বোর্ডিংয়ের ঘরে আবদ্ধ থাকিতে মন চাহে না।
কোথায় কোন মাঠ বৈকালের রোদে রাঙা হইয়া উঠিয়াছে। ছায়া ভরা নদী জলে কোথায় নববধূর নাকছাবির মতো পানকলস শ্যাওলার কুচা কুচা সাদা ফুল ফুটিয়া নদীজল আলো করিয়া রাখিয়াছে। মাঠের মাঝে উঁচু ডাঙায় কোথায় ঘেটু ফুলের বন। এই সবের স্বপ্নে সে বিভোর থাকে। মুক্ত আকাশ, মুক্ত মাঠ, গাছপালার জন্য মন কেমন করে। গাছপালা না দেখিয়া বেশি দিন থাকা তাহার পক্ষে একেবারে অসম্ভব। মনে বেশি কষ্ট হইলে একখানা খাতায় সে বসিয়া বসিয়া যত রাজ্যের গাছের ও লতাপাতার নাম লেখে এবং যে ধরনের ভূমিশ্রীর জন্যে মনটা তৃষিত থাকে তাহারই একটা কল্পিত বর্ণনায় খাতা ভরাইয়া তোলে। সেখানে নদীর পাশেই থাকে মাঠ, বাবলা বন, নানা বনজ গাছ, পাখি ডাকা সকাল বিকালের রোদ, ফুল, ফুলের সংখ্যা থাকে না। বোর্ডিংয়ের ঘরটায় আবদ্ধ থাকিয়াও মনে মনে সে নানা অজানা মাঠে বনে নদী তীরে বেড়াইয়া আসে। একখানা বাঁধা খাতায় সে এভাবে লিখিয়া পুড়াইয়া ফেলিয়াছে। অপু ভাবিল, বলুককে, আর কখনো কিছু দেখাচ্ছি নে। ওদের সঙ্গে এই আমার হয়ে গেল, দেব আবার কখনো ক্লাসের ট্রান্সলেশন বলে। ফাল্গুন মাসের প্রথম হইতেই স্কুল কম্পাউন্ডের চারিপাশে গাছপালার নতুন পাতা গজাইল। ক্রিকেট খেলার মাঠে বড় বাদাম গাছটার রক্তাভ কচি সবুজ পাতা সকালের রৌদ্রের দেখিতে হইল চমৎকার। শীত একেবারে নাই বলিলেই হয়। বোর্ডিংয়ের রাসবিহারীর দল পরামর্শ করিল মামজোয়ানে দোলের মেলা দেখিতে যাইতে হইবে। মামজোয়ানের মেলা এই অঞ্চলের বিখ্যাত মেলা। অপু খুশির সহিত রাসবিহারীদের দলে ভিড়িল। মামজোয়ানের মেলার কথা অনেকদিন হইতে সে শুনিয়া আসিতেছে। তাহা ছাড়া নিশ্চিন্দিপুর ছাড়িয়া পর্যন্ত কোথাও মেলা বা বারোয়ারি আর কখনো দেখা ঘটে নাই। সুপারিনটেন্ডেন্ট বিধুবাবু দুদিনের ছুটি দিলেন। অপু অনেকদিন পরে যেন মুক্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিল। ক্রোশ তিনেক পথ, মাঠ ও কাঁচা মাটির রাস্তা, ছোট ছোট গ্রাম, কুমারেরা চাক ঘোরাইয়া কলসি গড়িতেছে। পথের ধারের ছোট দোকানে দোকানদার রেড়ির ফলের বীজ ওজন করিয়া লইতেছে। সজিনা গাছ সব ফুলে ভর্তি। এমন চমৎকার লাগে। ছুটি ছাটা ও শনি রবিবারে সীমাবদ্ধ না হইয়া এই যে জীবনধারা পথের দুই পাশে, দিনে রাত্রে, শত দুঃখে সুখে আকাশ বাতাসের তলে, নিরাবরণ মুক্ত প্রকৃতির সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক পাতাইয়া চঞ্চল আনন্দে ছুটিয়া চলিয়াছে। এই জীবনধারার সহিত সে নিজেকে পরিচিত করিতে চায়। মাঠে কাহারা শুকনো খেজুর ডালের আগুনে রস জাল দিতেছে দেখিয়া তাহার ইচ্ছা হইল সে তাহাদের কাছে গিয়া খানিকক্ষণ রস জাল দেওয়া দেখিবে। বসিয়া বসিয়া শুনিবে উহারা কি কথাবার্তা বলিতেছে। ননি বলিল, তোকে পাগল বলি কি আর সাধে? দূর দূর, আর কি দেখবি ওখানে? অপু অপ্রতিভ মুখে বলিল, আয় না, ওরা কি বলছে শুনি। ওরা কত গল্প জানে, জানিস, আয় না। রাজু রায়ের পাঠশালার সেই দিনগুলি হইতে বয়স্ক লোকের গল্পের ও কথাবার্তার প্রতি তাহার প্রবল মোহ আছে। একটা বিস্তৃততর অপরিচিত জীবনের কথা ইহাদের মুখে শোনা যায়। অপু ছাড়িয়া যাইতে রাজি নয়। রাসবিহারীর দল অগত্যা তাহাকে ফেলিয়া চলিয়া গেল। সুশ্রী চেহারার ভদ্রলোকের ছেলে দেখিয়া মুচিরা খুব খাতির করিল। খেজুর রস খাইতে আসিয়াছে ভাবিয়া মাটির নতুন ভার ধুইয়া জিরান কাঠের টাটকা রস লইয়া আসিল। ইহাদের কাছে অপু আদৌ মুখ চোরা নয়। ঘণ্টাখানেকের ওপর সে তাহাদের সেখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া গুড় জাল দেওয়া দেখিল। মামজোয়ানের মেলায় পৌঁছিতে তাহার হইয়া গেল বেলা 12টা। প্রকাণ্ড মেলা, ভয়ানক ভিড়। রৌদ্রে 3 ক্রোশ পথ হাঁটিয়া মুখ রাঙা হইয়া গিয়াছে। সঙ্গীদের মধ্যে কাহাকেও সে খুঁজিয়া বাহির করিতে পারিল না। ক্ষুধা ও তৃষ্ণা দুই পাইয়াছে। ভালো খাবার খাইবার পয়সা নাই। একটা দোকান হইতে
সামান্য কিছু খাইয়া এক ঘটি জল খাইল। তারপর একটা পাখির খেলার তাঁবুর ফাঁক দিয়া দেখিবার চেষ্টা করিল ভিতরে কি খেলা হইতেছে। একজন পশ্চিমা লোক হটাইয়া দিতে আসিল। অপু বলিল, কত করে নেবে খেলা দেখতে? 2 পয়সা দেব, দেখাবে? লোকটি বলিল, এখন খেলা শুরু হইয়া গিয়াছে, আধ ঘন্টা পরে আসিতে। একটা পানের দোকানে গিয়া জিজ্ঞাসা করিল, যাত্রা কবে বসবে জানো? বৈকালে লোকের ভিড় খুব বাড়িল। দোকানে দোকানে, বিশেষ করিয়া পানের দোকানগুলিতে খুব ভিড়। খেলা ও ম্যাজিকের তাঁবুগুলির সামনে খুব ঘণ্টা ও জয়ঢাক বাজিতেছে। অপু দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখিতে লাগিল। একটা বড় তাঁবুর বাহিরে আলকাতরা মাখা 2 লোক বাঁশের মাচার ওপর দাঁড়াইয়া কৌতূহলী জনতার সম্মুখে খেলার অত্যাশ্চর্যতা ও অভিনবত্বের নমুনাস্বরূপ একটা লম্বা লাল নীল কাগজের মালা নানা অঙ্গভঙ্গি সহকারে মুখ হইতে টানিয়া বাহির করিতেছে। সে পাশের একটা লোককে জিজ্ঞাসা করিল, এই খেলা ক পয়সা জানো? নিশ্চিন্দিপুরে থাকিতে বাবার বইয়ের দপ্তরে একখানা পুরাতন বই ছিল, তাহার মনে আছে। বইখানার নাম রহস্য লহরী। রুমাল উড়াইয়া দেওয়া, কাটা মুন্ডুকে কথা বলানো, 1 ঘণ্টার মধ্যে আমচারায় ফল ধরানো প্রভৃতি নানা ম্যাজিকের প্রক্রিয়া বইখানাতে ছিল। অপু বই দেখিয়া 2-1 বার চেষ্টা করিতে গিয়াছিল, কিন্তু নানা বিলাতি ঔষধের ফর্দ ও উপকরণের তালিকা দেখিয়া, বিশেষ করিয়া নিশাদল দ্রব্যটি কি বা তাহা কোথায় পাওয়া যায় ঠিক করিতে না পারিয়া অবশেষে ছাড়িয়া দেয়। সে মনে মনে ভাবিল, ওই সব দেখেই তো ওরা শেখে। বাবার সেই বইখানাতে কত ম্যাজিকের কথা লেখা ছিল। নিশ্চিন্দিপুর থেকে আসবার সময় কোথায় যে গেল বইখানা। চারিধারে বাজনার শব্দ, লোকজনের হাসি খুশি, খেলো সিগারেটের ধোঁয়া, ভিড়, আলো, সাজানো দোকানের সারি। তাহার মন উৎসবের নেশায় মাতিয়া উঠিল। একদল ছেলে মেয়ে একখানা গরুর গাড়ির ছইয়ের ভিতর হইতে কৌতূহল ও আগ্রহে মুখ বাড়াইয়া ম্যাজিকের তাঁবুর জীবন্ত বিজ্ঞাপন দেখিতে দেখিতে যাইতেছে। সকল লোককেই সিগারেট খাইতে দেখিয়া তাহার ইচ্ছা হইল সেও খায়। একটা পানের দোকানে ক্রেতার ভিড়ের পিছনে খানিকটা দাঁড়াইয়া অবশেষে একটা কাঠের বাক্সের উপর উঠিয়া একজনের কাঁধের উপর দিয়া হাতটা বাড়াইয়া দিয়া বলিল, 1 পয়সার দাও তো, এই যে এইদিকে 1 পয়সার সিগারেট, ভালো দেখে দিও, যা ভালো। একটা গাছের তলায় বইয়ের দোকান দেখিয়া সেখানে গিয়া দাঁড়াইল। চটের থলের ওপর বই বিছানো। দোকানে খুব বুড়া, চোখে সুতা বাঁধা চশমা। একখানা ছবিওয়ালা চটি আরব্য উপন্যাস অপুর পছন্দ হইল। সে পড়ে নাই, কিন্তু দোকানি দাম বলিল 8 আনা। হাতে পয়সা থাকিলে সে কিনিত। বইখানা আরও একবার দেখিতে গিয়া হঠাৎ সম্মুখের দিকে চোখ পড়াতে সে অবাক হইয়া গেল। সম্মুখের একটা দোকানের সামনে দাঁড়াইয়া আছে পটু, তার নিশ্চিন্দিপুরের বাল্যসঙ্গী পটু। অপু তাড়াতাড়ি আগাইয়া গিয়া গায়ে হাত দিতেই পটু মুখ ফেরাইয়া তাহার দিকে চাহিল। প্রথমটা যেন চিনিতে পারিল না, পরে প্রায় চিৎকার করিয়া বলিয়া উঠিল, অপুদা, এখানে কি করে? কোথা থেকে অপুদা? অপু বলিল, তুই কোথা থেকে? আমার তো দিদির বিয়ে হয়েছে এই লাউখালি, এইখান থেকে 2 কোষ, তাই মেলা দেখতে এলাম। তুই কি করে এলি কাশি থেকে? অপু সব বলিল। বাবার মৃত্যু, বড়লোকের বাড়ি, মনসাপোতা স্কুল। জিজ্ঞাসা করিল, বিনিদির বিয়ে হয়েছে মামজোয়ানের কাছে? বেশ তো। অপুর মনে পড়িল অনেক দিন আগে দিদির চড়ুই ভাতিতে বিনিদির ভয়ে ভয়ে আসিয়া যোগ দেওয়া। গরিব অগ্রদানী বামুনের মেয়ে, সমাজে নিচু স্থান, নম্র ও ভীরু চোখ দুটি সর্বদাই নামানো, অল্পেই সন্তুষ্ট। দুজনেই খুব খুশি হইয়াছিল। অপু বলিল, মেলার মধ্যে বড্ড ভিড় ভাই, চল কোথাও একটু ফাঁকা জায়গাতে গিয়ে বসি, অনেক কথা আছে তোর সঙ্গে।
বাহিরের একটা গাছতলায় দুজনে গিয়া বসিল। তাহাদের বাড়িটা কিভাবে আছে, রানুদি কেমন, ন্যাড়া, পটল, নীলু, সতুদা, ইহারা, ইছামতি নদীটা। পটু সব কথার উত্তর দিতে পারিল না। পটুও আজ অনেক দিন গ্রাম ছাড়া। পটুর আপন মা নাই, সৎ মা। অপুর দেশ ছাড়িয়া চলিয়া যাওয়ার পর হইতে সে সঙ্গীহীন হইয়া পড়িয়াছিল। দিদির বিবাহের পরে বাড়িতে একেবারেই মন টিকিল না। কিছুদিন এখানে ওখানে ঘুরিয়া বেড়াইতেছিল পড়াশোনার চেষ্টায়। কোথাও সুবিধা হয় নাই। দিদির বাড়ি মাঝে মাঝে আসে, এখানে থাকিয়া যদি পড়াশোনার সুযোগ হয় সেই চেষ্টায় আছে। অনেক দিন গ্রাম ছাড়া, সেখানকার বিশেষ কিছু খবর জানে না। তবে শুনিয়া আসিয়াছিল শীঘ্রই রানীদের বিবাহ হইবে। সে 3 বছর আগেকার কথা, এতদিন নিশ্চয় হইয়া গিয়াছে। পটু কথা বলিতে বলিতে অপুর দিকে চাহিয়া চাহিয়া দেখিতেছিল। রূপকথার রাজপুত্রের মতো চেহারা হইয়া উঠিয়াছে অপুদার। কি সুন্দর মুখ! অপুদার কাপড় চোপড়ের ধরনও একেবারে পরিবর্তিত হইয়াছে। অপু তাহাকে একটা খাবারের দোকানে লইয়া গিয়া খাবার খাওয়াইল। বাহিরে আসিয়া বলিল, সিগারেট খাবি? তাহাকে ম্যাজিকের তাঁবুর সামনে আনিয়া বলিল, ম্যাজিক দেখিসনি তুই? আয় তোকে দেখাই। পরে সে 8 পয়সার 2খানা টিকিট কাটিয়া উৎসুক মুখে পটুকে লইয়া ম্যাজিকের তাঁবুতে ঢুকিল। ম্যাজিক দেখিতে দেখিতে অপু জিজ্ঞাসা করিল, ইয়ে, আমরা চলে এলে রানুদি বলতো নাকি কিছু আমাদের, আমার কথা? না? খুব বলিত। পটুর কাছে কতদিন জিজ্ঞাসা করিয়াছে অপু তাহাকে কোনো পত্র লিখিয়াছে কিনা, তাহাদের কাশির ঠিকানা কি। পটু বলিতে পারে নাই। শেষে পটু বলিল, বুড়ো নরোত্তম বাবাজি তোর কথা ভারী বলতো। অপুর চোখ জলে ভরিয়া আসিল। তাহার বোষ্টম দাদু এখনো বাঁচিয়া আছে, এখনো তাহার কথা ভুলিয়া যায় নাই। মধুর প্রভাতের পদ্মফুলের মতো ছিল দিনগুলা। আকাশ ছিল নির্মল, বাতাস কি শান্ত, নবীন উৎসাহ ভরা মধুর ছন্দ। মধুর নিশ্চিন্দিপুর, মধুর ইছামতির কলমর্মর, মধুর তাহার দুঃখী দিদি দুর্গার স্নেহভরা ডাগর চোখের স্মৃতি। কত দূর, কত দূর চলিয়া গিয়াছে সেদিনের জীবন। খেলাঘরের দোকানে নোনা পাতার পান বিক্রি, সেই সতুদার মাকাল ফল চুরি করিয়া দৌড় দেওয়া। একবার একখানা বইতে সে পড়িয়াছিল, দেবতার মায়ায় একটা লোক স্নানের সময় জলে ডুব দিয়া পুনরায় উঠিবার যে সামান্য ফাঁকটুকু, তাহারই মধ্যে 60 বৎসরের সুদীর্ঘ জীবনের সকল সুখ দুঃখ ভোগ করিয়াছিল। যেন তাহার বিবাহ হইল, ছেলেমেয়ে হইল, তাহারা সব মানুষ হইল, কতক বা মরিয়া গেল, বাকিগুলির বিবাহ হইল, নিজেও সে বৃদ্ধ হইয়া গেল। হঠাৎ জল হইতে মাথা তুলিয়া দেখে কোথাও কিছু নয়, সে যেখানে সেখানেই আছে। কোথায় বা ঘরবাড়ি, কোথায় বা ছেলে মেয়ে। গল্পটা পড়িয়া পর্যন্ত মাঝে মাঝে সে ভাবে তাহারও ওরকম হয় না। এক এক সময় তাহার মনে হয় হয়তোবা তাহার হইয়াছে। এসব কিছু না, স্বপ্ন। বাবার মৃত্যু, এই বিদেশে, এই স্কুলে পড়া, সব স্বপ্ন। কবে একদিন ঘুম ভাঙিয়া উঠিয়া দেখিবে সে নিশ্চিন্দিপুরের বাড়িতে, তাহাদের সেই বনের ধারের ঘরটাতে আষাঢ়ের পড়ন্ত বেলায় ঘুমাইয়া পড়িয়াছিল। সন্ধ্যার দিকে পাখির কলরবে জাগিয়া উঠিয়া চোখ মুছিতে মুছিতে ভাবিতেছে, কি সব হিজিবিজি অর্থহীন স্বপ্নই না সে দেখিয়াছে ঘুমের ঘোরে। বেশ মজা হয়। আবার তাহার দিদি ফিরিয়া আসে, তাহার বাবা, তাহাদের বাড়িটা। একদিন ক্লাসে সত্যেনবাবু একটা ইংরেজি কবিতা পড়াইতেছিলেন। নামটা গ্রেভস অফ এ হাউসহোল্ড। নির্জনে বসিয়া সেটা আবৃত্তি করিতে করিতে তাহার চোখ দিয়া জল পড়ে। ভাই বোনেরা একসঙ্গে মানুষ, এক মায়ের কোলে পিঠে, এক ছেঁড়া কাঁথার তলে। বড় হইয়া জীবনের ডাকে কে কোথায় গেল চলিয়া।
কাহারও সমাধি সমুদ্রে, কাহারও কোন অজানা দেশের অপরিচিত আকাশের তলে, কাহারও বা ফুল ফোটা কোন গ্রাম্য বনের ধারে। আপনা আপনি পথ চলিতে চলিতে এই সব স্বপ্নে সে বিভোর হইয়া যায়। কত কথা যেন মনে ওঠে, যত লোকের দুঃখের দুর্দশার কাহিনী। নিশ্চিন্দিপুরের জানালার ধারে বসিয়া বাল্যের সে ছবি দেখা, সেই বিপন্ন কর্ণ, নির্বাসিতা সীতা, দরিদ্র বালক অশ্বত্থামা, পরাজিত রাজা দুর্যোধন, পল্লী বালিকা জোয়ান। বুঝাইয়া বলিবার বয়স তাহার এখনো হয় নাই। ভাবকে সে ভাষা দিতে জানে না। অল্পদিনের জীবনে অধীত সমুদয় পদ্য ও কাহিনী অবলম্বন করিয়া সে যেভাবে জগৎকে গড়িয়া তুলিয়াছে, অনাবিল তরুণ মনের তাহা প্রথম কাব্য। তার কাঁচা জীবনে সুখে দুঃখে আশায় নিরাশায় গাথা বনফুলের হার। প্রথম উচ্চারিত ঋক মন্ত্রের কারণ ছিল যে বিস্ময়, যে আনন্দ, তাহাদেরই স্বগোত্র, তাহাদেরই মতো ঋদ্ধিশীল ও অবাচ্য সৌন্দর্যময়। রাগ রক্ত সন্ধ্যার আকাশে সত্যের প্রথম শুকতারা। কে জানে ওর মনের সেসব গহন গভীর গোপন রহস্য? কে বোঝে? ম্যাজিকের তাঁবু হইতে বাহির হইয়া দুজনে মেলার মধ্যে ঢুকিল। বোর্ডিংয়ের একটি ছেলের সঙ্গেও তাহার দেখা হইল না, কিন্তু তাহার আমোদের তৃষ্ণা এখনো মেটে নাই। এখনো ঘুরিয়া ফিরিয়া দেখিবার ইচ্ছা। বলিল, চল পটু, দেখে আসি যাত্রা বসবে কখন, যাত্রা না দেখে যাসনে যেন। পটু বলিল, অপুদা, কোন ক্লাসে পড়িস তুই? অপু অন্যমনস্কভাবে বলিল, ওই যে ম্যাজিক দেখলি, ও আমার বাবার একখানা বই ছিল, তাতে সব লেখা ছিল কি করে করা যায়। জিনিস পেলে আমিও করতে পারি। কোন ক্লাসে তুই? 4th ক্লাসে। একদিন আমাদের স্কুলে চল, দেখে আসবি, দেখবি কত বড় স্কুল। রাত্রে আমার কাছে থাকবি এখন। একটু থামিয়া বলিল, সত্যি এত জায়গায় তো গেলাম, নিশ্চিন্দিপুরের মতো আর কিছু লাগে না, কোথাও ভালো লাগে না। তোরা যাবি না আর সেখানে? সেখানে তোদের জন্যে সবাই দুঃখ করে, তোর কথা তো সবাই বলে। পরে সে হাসিয়া বলিল, অপুদা, তোর কাপড় পরবার ধরন পর্যন্ত বদলে গেছে, তুই আর সেই নিশ্চিন্দিপুরের পাড়া গিয়ে ছেলে নেই। অপু খুব খুশি হইল। গর্বের সহিত গায়ের শার্টটা দেখাইয়া বলিল, কেমন রংটা? না, 1st ক্লাসের রমাপতিদার গায়ে আছে, তাই দেখে এটা কিনেছি, 1.5 টাকা দাম। সে এ কথা বলিল না যে শার্টটা সে অগ্রপশ্চাৎ না ভাবিয়া অপরের দেখা দেখি দর্জির দোকান হইতে ধারে কিনিয়াছে। দর্জির অনবরত তাগাদা সত্ত্বেও এখনও দাম দিয়া উঠিতে পারিতেছে না। বেলা বেশ পড়িয়া আসিয়াছে। আলকাতরা মাখা জীবন্ত বিজ্ঞাপনটি বিকট চিৎকার করিয়া লোক জড়ো করিতেছে। পটু সন্ধ্যার কিছু পূর্বে দিদির বাড়ির দিকে রওনা হইল। অপুর সহিত এতকাল পরে দেখা হওয়াতে সে খুব খুশি হইয়াছে। কোথা হইতে অপুদা কোথায় আসিয়া পড়িয়াছে, তবুও স্রোতের তৃণের মতো ভাসিতে ভাসিতে অপুদা আশ্রয় খুঁজিয়া পাইয়াছে। কিন্তু এই 3 বৎসর কাল সেও তো ভাসিয়াই বেড়াইতেছে একরকম, তাহার কি কোনো উপায় হইবে না? সন্ধ্যার পর বাড়ি পৌঁছিল। তাহার দিদি বিনির বিবাহ বিশেষ অবস্থাপন্ন ঘরে হয় নাই। মাটির বাড়ি, খড়ের চাল, খান 2-3 ঘর। পশ্চিমের ভিটার পুরানো আমলের কোঠা ভাঙিয়া পড়িয়া আছে। তাহারই একটা ঘরে বর্তমানে রান্নাঘর, ছাদ নাই। আপাতত খড়ের ছাউনি একখানা চাল ইটের দেওয়ালের গায়ে কাঁধভাবে বসানো। বিনি ভাইকে খাবার খাইতে দিল, বলিল, কিরকম দেখলি মেলা? সে এখন 18-19 বছরের মেয়ে, বিশেষ মোটা সোটা হয় নাই, সেই রকমই আছে। গলার স্বর শুধু বদলাইয়া গিয়াছে। পটু হাসি মুখে বলিল, আজ কি হয়েছে জানিস দিদি? অপুর সঙ্গে দেখা হয়েছে মেলায়। বিনি বিস্ময়ের সুরে বলিল, অপু? সে কি করে? কোথা থেকে?
পরে পটুর মুখে সব শুনিয়া সে অবাক হইয়া গেল। বলিল, বড্ড দেখতে ইচ্ছে করে। আহা, সঙ্গে করে আনলি না কেন? দেখতে বড় হয়েছে। সে অপুই আর নেই, দেখলে চেনা যায় না, আরও সুন্দর হয়েছে দেখতে। তবে সেই রকম পাগলা আছে এখনো, ভারী সুন্দর লাগে। এমন হয়েছে, এতকাল পরে দেখা হয়ে আমার মেলায় যাওয়াই আজ সার্থক হয়েছে। খুড়িমা মনসাপোতা থাকে বললে। সে এখান থেকে কত দূর? সে অনেক, রেলে যেতে হয়। মামজোয়ান থেকে 9-10 কোষ হবে। বিনি বলিল, আহা, একদিন নিয়ে আসিস না অপুকে, একবার দেখতে ইচ্ছে করে। ছাদ ভাঙা রান্নাবাড়ির রোয়াকে পটু খাইতে বসিল। বিনি বলিল, তোর চক্কর্তি মশাইকে একবার বলে দেখিস দেখি কাল। বলিস বছর 3 থাকতে দাও, তারপর নিজের চেষ্টা নিজে করব। পটু বলিল, বছর 3 মধ্যে পড়া শেষ হয়ে যাবে না। 6-7 বছরের কমে কি পাশ দিতে পারবো? অপুদা বাড়িতে পড়ে কত লেখাপড়া জানতো, আমি তো তাও পড়িনি। তুমি একবার চক্রবর্তী মশাইকে বলো না দিদি। বিনি বলিল, আমিও বলবো এখন। বড্ড ভয় করে, পাছে আবার বট ঠাকুরজি হাত পা নেড়ে ওঠে। বট ঠাকুরজিকে একবার ধরতে পারিস, আমি কথা কইলে তো কেউ শুনবে না, ও যদি বলে তবে হয়। পটু যে তাহা বোঝে না এমন নয়, অর্থাভাবে দিদিকে ভালো পাত্রের হাতে দিতে পারা যায় নাই। দোজবর, বয়সও বেশি। ও পক্ষের গুটিকতক ছেলে মেয়েও আছে, 2 বিধবা ননদ বর্তমান। ইহারা সকলেই তাহার দিদির প্রভু। ভালো মানুষ বলিয়া সকলেই তাহার ওপর দিয়া 16 আনা প্রভুত্ব চালাইয়া থাকে। উদয়াস্ত খাটিতে হয়। বাড়ির প্রত্যেকেই বিবেচনা করে তাহাকে দিয়া ব্যক্তিগত ফরমাইশ খাটাইবার অধিকার উহাদের প্রত্যেকেরই আছে। কাজেই তাহাকে কেহ দয়া করে না। অনেক রাত্রে বিনির স্বামী অর্জুন চক্রবর্তী বাড়ি ফিরিল। মামজোয়ানের বাজারে তাহার খাবারের দোকান আছে। আজকাল মেলার সময় বলিয়া রাত্রে একবার আহার করিতে আসে মাত্র, খাইয়াই আবার চলিয়া যায়। রাত্রেও কেনাবেচা হয়। লোকটি ভারী কৃপণ। বিনি রোজই আশা করে ছোট ভাইটা এখানে কয়দিন হইল আসিয়াছে। এই পর্যন্ত কোনোদিন একটা রসগোল্লাও তাহার জন্য হাতে করিয়া বাড়ি আসে নাই, অথচ নিজেরই তো খাবারের দোকান। এরকম লোকের কাছে ভাইয়ের সম্বন্ধে কি কথাই বা সে বলিবে? তবুও বিনি বলিল। স্বামীকে ভাত বাড়িয়া দিয়া সে সামনে বসিল। ননদেরা কেহ রান্নাঘরে নাই, এছাড়া আর সুযোগ ঘটিবে না। অর্জুন চক্রবর্তী বিস্ময়ের সুরে বলিল, পটল এখানে থাকবে? বিনি মরিয়া হইয়া বলিল, ওই ওর সমান অপূর্ব বলে ছেলে আমাদের গায়ের, সেও পড়ছে। এখানে যদি থাকে তবে এই মামজোয়ান স্কুলে গিয়ে পড়তে পারে, একটা হিললে হয়। অর্জুন চক্রবর্তী বলিল, ওসব এখন হবে না, দোকানের অবস্থা ভালো নয়। দোলের বাজারে খাজনা বেড়ে গিয়েছে 2, অথচ দোকানে আয় নেই। মামজোয়ানে খটি খুলে 4 আনা শের ছানা, তাই বিকুচ্ছে 10 আনায়। তা লাভ করব না খাজনা দেব না মহাজন মেটাবো? মেলা দেখে বাড়ি চলে যাক, ওসব ঝুঁকি এখন নেওয়া বললেই নেওয়া। বিনি একটু চুপ করিয়া থাকিয়া বলিল, বৈশাখ মাসের দিকে আসতে বলবো? অর্জুন চক্রবর্তী বলিল, বৈশাখ মাসের বাকিটা আর কি, আর মাস 1.5 বই তো নয়। ওসব এখন হবে না, ওসব নিয়ে এখন দিক করো না, ভালো লাগে না। সারাদিন খাটুনির পর বলে নিজের জ্বালায় তাই বাঁচি নে, তা আবার বিনি আর কিছু বলিতে সাহস করিল না। মনে খুব কষ্ট হইল। ভাইটা আশা করিয়া আসিয়াছিল দিদির বাড়ি থাকিয়া পড়িতে পাইবে। বলিল, আচ্ছা অপু কেমন করে পড়ছে রে? পটু বলিল, সে যে স্কলারশিপ পেয়েছে তাতেই খরচ চলে যায়। বিনি বলিল, তুই তা পাস নে, তাহলে তোরও তো। পটু হাসিয়া বলিল, না পড়েই স্কলারশিপ পাবো? বা তো, পাস দিলে তবে পাওয়া যাবে, সেসব আমার হবে না। অপুদা ভালো ছেলে, ও কি আর আমার হবে? বিনি বলিল, তুই অপুকে একবার বলে দেখবি, ও ঠিক একটা কিছু তোকে জোগাড় করে দিতে পারে। দুজনে পরামর্শ করিয়া তাহাই অবশেষে যুক্তিযুক্ত বিবেচনা করিল।